অনেকদিন পর ছুটি পেলাম। অফিসের কাজের চাপে আর নিঃশ্বাস ফেলতে পারিনি এতদিন। সামনেই দুর্গাপুজো, তাই ভাবলাম গ্রামে গিয়ে বাড়ির লোকজনকে চমকে দিই। ভাগ্য ভালো যে সন্ধান আমার আগেই ট্রেনে চড়তে পেরেছিলাম। বেশি রাত হওয়ার আগেই পৌঁছে যেতে পারবো। খানিকটা অন্ধকার হয়ে গেলেও বাইরে কাশফুলের সাদা আবাস বেশ চোখে লাগছে। শহর ছেড়ে বেরিয়ে এসেছি বেশ কিছুক্ষণ আগেই। মনটা বেশ ফুরফুরে হয়ে রয়েছে, চারদিকে যেন পুজো পুজো ভাব। এমন সময় আমার সামনের সিটে একজন এসে বসল। মুখ তুলে তাকাতেই দেখলাম কানাই। ভালো আছেন বাবু? আপনাকে দেখতে পেয়ে এখানে এসে বসলাম। আরে কানাই যে, কতদিন পর দেখা হলো। তা বাড়ি যাচ্ছেন বুঝি বাবু? হ্যাঁ, অনেকদিন পর ছুটি পেলাম। তা তোমার খবর কি? বাড়ির সবাই ভালো আছে তো? ছাড়ুন সেসব। বাড়ির কথা বলা মাত্রই যেন বিষাদের এক কালো ছায়া ঘনিয়ে এলো কানাইয়ের মুখে। একটু খারাপ লাগলো। আজ থেকে 2 বছর আগে কানাই আমার শহরের বাড়িতে কাজ করত। বেশ কিছু মাস কাজ করার পরে কিছু কারণে আমি ওকে আসতে বারণ করি। মুখ চোখের অবস্থা দেখে মনে হচ্ছে আর্থিক অবস্থা তেমন ভালো কাটছে না ওর। ভাবলাম একবার কথাটা ঘুরিয়ে জিজ্ঞেস করে দেখি। বললাম, কানাই, বলছিলাম যে তুমি কি এখনো রান্নার কাজ করছো? না বাবু, আজকাল আর দরকার পড়ে না। তাহলে এখন করো কি? এই ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াই। আচ্ছা আচ্ছা, ট্রেনের যাত্রীদের কিছু বিক্রি করো বুঝি? কানাই কিছু বলার আগেই ট্রেনটা ক্যাচ করে থেমে গেল। জানালা দিয়ে উকি মেরে দেখলাম, না, কোনো স্টেশন তো নয়। মাঠের মাঝে এভাবে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল কেন? দেখলাম আশেপাশের লোকজন ট্রেন থেকে নেমে দেখতে যাচ্ছে। আমিও তাদের দেখা দেখে নেমে পড়লাম। দেখি কয়েকজন লোক বেশ উদ্বিগ্ন স্বরে কারোর সাথে কথা বলছে। সেদিকে এগিয়ে গেলাম। ট্রেনটা এভাবে মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়ল যে, কিছু হয়েছে কি? মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনের লাইনে একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তাহলে কি এখন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে? ট্রেন চালু হতে অনেক সময় লাগবে। সবে পুলিশ এলো, লাইন খালি হয়ে শুরু হতে হতে রাত হয়ে যাবে। আপনারা ট্রেনে উঠে বসে থাকুন বা আশেপাশে কোথাও ঘুরে আসুন। আরে দাদা, এখানে তো ফাঁকা মাঠ, আমরা কোথায় ঘুরবো? আজব কথা বলছেন তো। আমি সাধারণত এসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখি, কিন্তু লোকটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। এত উৎসাহ ছিল এতদিন পর বাড়ি যাবার, তা না। হঠাৎ দেখি একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। লোকটা আমার পাশে এসে বলল, আরে দাদা, মাথা গরম করবেন না। মাথা গরম করে কী বা করবেন বলুন? আমরা কজন একটু খুঁজে দেখতে যাচ্ছি কোনো খাবারের দোকান পাই কিনা। রাত তো অনেক হলো, তখন থেকে তো দেখছি একাই বসে আছেন। আসুন, না হয় আমরা একটু সঙ্গ দিয়ে দিই। ওনার কথার মাঝেই দেখলাম কানাই ট্রেন থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। মনে হলো যেন আমার জন্যই অপেক্ষা করছে। না দাদা, আপনারা যান, আর আমি একা নই, আপনারা চিন্তা করবেন না। ঠিক আছে, যা ভালো বোঝেন। লোকটি চলে যেতেই কানাই আমার কাছে এলো, বলল, দাদা বাবু, বলছিলাম আমার বাড়ি এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। আপনি যদি চান রাতটুকু আমার বাড়িতে কাটিয়ে যেতে পারেন। আমার বাড়িতে শুধু আছে আমার মা। আপনার যত্ন আত্মীর কোনো ক্ষতি হবে না। বাড়িতে যা রান্না হয়েছে তা না হয় 2 মুঠো খেয়ে নেবেন। কানাইয়ের কথা শুনে মনটা একটু কিন্তু কিন্তু করলেও প্রস্তাবটা তেমন কিছু খারাপ ঠেকল না। তার উপর দেখি কিছুক্ষণ আগে যে লোকটা আমার সাথে কথা বলতে এসেছিল সে খানিকটা দূরে দাঁড়িয়ে কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার সাথে আরো 2 জন লোক। তারা কিসব বলা বলি করছে নিজেদের মধ্যে। ব্যাপারটা একটু ভালো ঠেকল না। তাই ঠিক করলাম কানাইয়ের সাথে তার বাড়িতে চলে যাওয়াই ভালো হবে। অন্তত নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমানো যাবে। বললাম, বেশ বেশ, চলো তোমার বাড়িতেই যাওয়া যাক না হয়।
এই যে বাবু, এই এসে গেছি। বলেছিলাম না একদমই কাছে। কানাইয়ের বাড়িটা দেখতে মন্দ নয়। একতলা বাড়ি হলেও সামনে একটা উঠোন, পেছনের দিকে একটা ছোট্ট বাগান মতো করা রয়েছে। কাজ করার সময় বেটা আমার কাছে মাঝে মাঝেই নানা অজুহাতে টাকা ধার চাইতো। এখন বুঝলাম সবই মিথ্যে। তার যে এমন খারাপ অবস্থা এই বাড়িঘর থেকে তো তা মনে হচ্ছে না। আসুন বাবু, আসুন, ভেতরে আসুন। বেশ সুন্দর বাড়ি তো তোমার, একটা বাগানও আছে দেখছি। বাবা মারা যাওয়ার আগে এই বাড়িটুকুই যা রেখে গেছিলেন। কথা বলতে বলতে কানাইয়ের পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম। ঢোকার সাথে সাথেই কেমন একটা পচা গন্ধ নাকি এসে লাগলো। ভাবলাম একবার জিজ্ঞেস করি, কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই বললাম না। সারা বাড়িতে ছড়িয়ে রয়েছে মাকড়সার জাল। এই বাড়িতে কি সত্যিই কেউ থাকে? অবস্থা দেখে তো তা মনে হচ্ছে না। বাবু, বাড়িটা একটু অগোছালো, কিছু মনে করবেন না। মায়ের বয়স হয়েছে তো, তাই ঠিক গুছিয়ে রাখতে পারে না। না না, ছি, রাতের জন্য আশ্রয় দিলে এটাই বড় ব্যাপার। তা তোমার মাকে দেখছি না। বয়স অনেক হয়েছে তো, শুয়ে পড়েছে। আমি দেখে আসছি গিয়ে। পেছনের বাগানে একটা চাপা কল আছে, আপনি বরং হাত পা একটু ধুয়ে আসুন বাবু। কানাইয়ের কথা মতো পেছনের বাগানে গিয়ে হাত মুখ ধুতে যাব, এমন সময় শুনতে পেলাম একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ। মনে হলো পেছন দিয়ে কেউ ছোট ছোট পায়ে ধূপ ধূপ করে দৌড়ে যাচ্ছে। পেছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে কি ভুল দেখলাম? বাগানের ঠিক মাঝখানে রয়েছে একটা আম গাছ। সে গাছের ডালে একটা দোলনা বাঁধা। হঠাৎ দেখি সেই দোলনাটা জোরে জোরে দুলতে শুরু করলো, ঠিক যেন কেউ দোলনায় বসে দোল খাচ্ছে। কিন্তু সেখানে কেউ বসে নেই। গায়ে কাঁটা দিয়ে উঠল। মুখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে আবারও তাকালাম। দেখলাম দোলনা আর দুলছে না। চোখের ভুল ভেবে ভেতরে চলে গেলাম। দেখি কানাই ততক্ষণে একটা থালায় মাছ ভাত সাজিয়ে সুন্দর করে আসন পেতে দিয়েছে। বসুন বাবু, খুবই সামান্য খাবার, রাগ করবেন না যেন। আরে কি যে বলো, দেখে তো মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। মনে হচ্ছে তোমার রান্নার হাতটা সে আগের মতনই আছে। তা তোমার খাবার কই, খাবে না তুমি? কথাটা শুনে কানাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। বলল, আমার এখন আর খিদে পায় না, আপনি খান। ভাতটা মুখে তুলতেই আবারও সে পচা গন্ধ নাকে এসে ঝাপটা মারল। তার সাথে একটা পচা স্বাদ। মনে হলো অন্নপ্রাশনের ভাত পেট থেকে এক্ষুনি বেরিয়ে আসবে। তাহলে কি এই মাছেরই গন্ধ পেয়েছিলাম বাড়িতে ঢুকতেই? কানাই, এ বাড়িতে কি কোনো বাচ্চা রয়েছে? তোমার একটা মেয়ে ছিল না? মেয়ের কথা শুনতে কানাই কেমন যেন ক্ষেপে উঠল আমার উপর। বলল, আপনাকে তো বললাম বাবু যে আমি আর আমার মা এই বাড়িতে থাকি। আবার এত প্রশ্ন করছেন কেন? না মানে বলছিলাম যে রাত অনেক হলো, মা ঘুমিয়ে পড়েছে, আমিও খুব ক্লান্ত, আমি ঘুমোতে যাচ্ছি। আপনার জন্য দেখুন ওই বিছানা পেতে রেখেছি, খেয়ে একটু শুয়ে নিন। ট্রেন ছাড়ার আগে আমি স্টেশনে ছেড়ে আসবো। এ কথা বলে কানাই ঘর থেকে চলে গেল। আমার পেট দিয়ে আর ও খাবার নামলো না। একপাশে থালাটা রেখে ঘুমাতে চলে গেলাম। চোখটা সবে লেগে এসেছে। হঠাৎ ভেতরের ঘর থেকে প্রবল কথা কাটাকাটির শব্দ ভেসে এলো। একটু কৌতূহল নিয়ে দরজার কাছে গিয়ে কান পাতলাম। গলাটা কানাইয়ের, একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলছে। চাপা, চুপচাপ খাবারটা খেয়ে নে বলছি। বাবা, আমি খাবো না। কোথা না কোথা থেকে একটা পচা মাছ তুলে এনে রান্না করেছো, ও খেতে গেলে আমার বমি হয়ে যাবে। কি কি বললি তুই? সকাল থেকে এত পরিশ্রম করে তোর জন্য রান্না করলাম, কাল দিনভর হারু জেলের কাছে মজদুরি করে এই মাছ কটা পারিশ্রমিক পেলাম, আর তুই বলছিস এ খেলে তোর বমি হয়ে যাবে? বাবার পরিশ্রমের কোনো মূল্য নেই বুঝি তোর কাছে? বাবা, আমি পচা মাছ কি করে খাবো তুমি বলো? সেই কবে থেকে পেটে কিছু পড়েনি। তুমি আর ওষুধও এনে দাও না আমাকে। এভাবে কতদিন চলবে?
ঠিক বলেছিস, এইভাবে বেশি দিন চলবে না। আমি আর পারছি না এইভাবে চালাতে। তোর অসুখ যে একটা বড় লোকের ব্যামো রে মা, আমাকে একদম নিঃস্ব করে ছেড়েছে। আয় আয় আমার কাছে আয়, তোকে ঘুম বাড়িয়ে দি। আহ বাবা, আমার লাগছে, দম বন্ধ হয়ে আসছে। কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ঘুমো রে মা, সারা জীবনের মতো ঘুমিয়ে পড়। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। চাপার গলা শুনে মনে হলো কানাই তার গলা টিপে ধরেছে। চোখের সামনে এমন একটা বাচ্চা মেয়েকে খুন হয়ে যেতে দেখতে পারলাম না। দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলাম। দেখি কানাই কোথাও নেই, বিছানায় শুধু পড়ে আছে চাপার নিথর দেহ। এ কি, চাপার শরীর যে বরফের মতো ঠান্ডা আর শক্ত হয়ে রয়েছে। ওকে দেখে মনে হচ্ছে যেন অনেকদিন আগে মারা গিয়েছে। শরীরটা নিয়ে হতবাক হয়ে বসে রইলাম। এমন সময় কানাই ঘরে ঢুকলো, বলল, কি দেখছেন বাবু? কানাই, হে কি করেছো তুমি? আমি? এর জন্য তো আপনি দায়ী। আমি দায়ী মানে? কি বলছো তুমি? হ্যাঁ আপনি। অনেক কষ্টে পড়ে আপনার কাছে রান্না করতে ঢুকেছিলাম বাবু। তার আগে আমি আর আমার মা মরা মেয়েটা মিলে বাচ্চাদের হাটে হাটে ঘুরে আর ট্রেনে ঘুরে খেলনা বেচতাম। আর আপনার মতোই কিছু বাড়িতে কাজ করতাম। বাবা, মেয়ে আর আমার মা মিলিয়ে 3টে পেট তাতে ভালোই চলে যেত। হঠাৎ করে আমার মেয়েটার এক কঠিন অসুখ ধরা পড়ে। মাসে মাসে রক্ত নিতে হলে হাসপাতালে দৌড়তে হতো। একটু একটু করে সব জমানো টাকা শেষ হলো। লজ্জার মাথা খেয়ে আপনারা অন্যদের কাছে হাত পাতা শুরু করলাম। আর আপনারা কি করলেন? আমায় কাজ থেকে বের করে দিলেন আমার সামান্য কটা টাকা চেয়েছি বলে। কানাই, আমার কথাটা শোনো। তোমার যা বেতন ছিল তার থেকে বেশি টাকা তোমায় ধার দিতেই আমার বেরিয়ে যেত। আমারই বা কি করার ছিল বলো? আপনাদের প্রতি সপ্তাহে মজলিস বসতো বন্ধুদের নিয়ে, নানা রকম মাংস, মাছ, মদ, হাজার হাজার টাকা ওড়ানো। সেসব ঠিক, আর গরিব মানুষকে 2টো টাকা ধার দিতেই এত অসুবিধা। সেসব মজলিসের রান্নাও তো আমিই করতাম। আমাকে কখনো 1 টাকাও বেশি দিয়েছেন তার জন্য? কথা বলতে বলতে কানাইয়ের শরীর এক বিভৎস শরীরেতে পরিণত হলো। তার চোখের কোঠরে আছে শুধু 2টো কালো গর্ত, গায়ের রং ফ্যাকাশে, ঠোঁট 2টো নীল বর্ণের হয়ে রয়েছে, গলায় কাটা দাগ। ও বলল, আপনাদের মতো লোকের জন্য, শুধু আপনাদের মতো লোকের জন্য আমি আমার মেয়েটাকে নিজের হাতে মারতে বাধ্য হলাম। আপনাদের বেঁচে থাকা শোভা পায় না। আপনাদের মতো লোকজনদের বেঁচে থাকা উচিত নয়। কানাই আমার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে থাকলো। তার সেই ভয়ানক চেহারা দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না। আমি 1 পা 2 পা করে পিছুতে থাকলাম, আর সে আমার দিকে এগিয়ে আসছে। মাথাটা কেমন যেন ঘুরে উঠল। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসতে শুরু করলো। ভয়ে জ্ঞান হারালাম। অনেক রাত হলো, বাড়ি ফিরি এবার। আরে ওই ভাঙা কংক্রিটের মধ্যে কে যেন শুয়ে আছে না, দেখি তো গিয়ে। হে, কোথায় আমি? কানাই আর ওর বাড়ি বা কোথায় গেল? কানাইয়ের বাড়ি? সে তো আজ 1 বছর ধরে এমনই ভেঙে পড়ে আছে গো বাবু। কানাইয়ের তার মেয়ে মারা যাওয়ার পর কানাইয়ের বুড়িমার এ বাড়িতে থাকতে চায়নি, এই প্রমোটারকে বেঁচে দিয়ে চলে গেছে। আর তাকেও দোষ দেওয়া যায় না, সে খুব সুখের স্মৃতি তো নয়। বুড়ি মানুষের কতই আর সইবে। কেন, কি হয়েছিল তার? কানাইয়ের মেয়ের কঠিন ব্যায়ামও ছিল। কানাইকে তো একদম নিঃস্ব করে ছাড়ে। অনেক বড় লোকদের কাছে চিকিৎসার জন্য হাত পেতেছিল, কেউ সাহায্য করেনি। একদিন আর সইতে না পারে এসে তার মেয়েকে গলা টিপে নিজের হাতে মেরে ফেলে, আর নিজের রেল লাইনে গলা দেয়। শুনেছি আজও নাকি সে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ায় এই বড় লোকদের ওপর প্রতিশোধ নিতে। তা আপনি এখানে কি করে বাবু? মানে আচ্ছা, আপনি কি আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? রাম 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 রাম, খুব বাঁচা বেঁচে গেছেন। এই রাস্তায় ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট কানাইয়ের মরার পর থেকে অনেক বেড়ে গেছে। আসুন বাবু, আপনাকে ট্রেনের কাছে পৌঁছে দিই। রিক্সাওয়ালা আমাকে নিয়ে ছুটে চলল গভীর রাতের কালো অন্ধকার ফোড়ে।
চারিদিকে জঙ্গলি প্রাণীর ডাকে ভেতরটা কেঁপে উঠছিল তখনও। রিকশায় বাঁধা হারিকেনের আলোয় অপরিচিত এক রাস্তা, রাস্তার দুধারে ঝোপঝাড়। রিকশাওয়ালা একদম চুপচাপ আপন মনে রিকশা চালিয়ে যাচ্ছে। আমি কিছু বলতে চেয়েও বললাম না। কিছুক্ষণ পর রিকশা এসে দাঁড়ালো স্টেশনে। ভাড়া মিটিয়ে রিকশা থেকে নেমে দেখি ট্রেন এখনো দাঁড়িয়ে। রাতের সেই সহযাত্রী একটু ইতস্তত করে আমার কাছে এলো, বলল, দাদা বলছি, আপনি ঠিক আছেন? কেন বলুন তো? না মানে তখন দেখলাম একা একা কথা বলছেন। কি আর বলবো দাদা, সে অনেক কাহিনী। সেদিনের সে ভয়াবহ রাতের পরেও আমার মনটা কানাই আর তার ছোট্ট মেয়েটির জন্য কেঁদে উঠছিল বারবার। কানাই আমাকে কেন মেরে ফেলল না তা আজও আমি জানি না, কিন্তু আমার বারবারই মনে হয়েছে সে শুধু আমায় একটা শিক্ষা দিতে চেয়েছিল। সেদিনের পর থেকে আর কখনো কেউ বিপদে পড়ে আমার কাছে হাত পাতলে তাকে ফিরিয়ে দেইনি।